আজ আপনারা শুনবেন বিভা ক্যাফে নিবেদিত অঙ্কুর বর রচিত পলাশ রণজয় সিরিজের আরও একটি অসামান্য গল্প, কালকুম্ভর দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প, কালকুম্ভ। সূর্য অস্ত গিয়েছে দীর্ঘক্ষণ। চরাচরে সন্ধ্যা নামছে দ্রুত। বিম্বুদ এক হাতে ঘোড়ার লাগাম ধরে জঙ্গলের সুরকি পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছেন। ওই যে গাছপালার ফাঁকে ঋষি আত্রেয়র আশ্রমটা দেখা যাচ্ছে। তিনি পরশু রাতে ঘোড়া চড়ে রওনা দিয়েছিলেন। ভেবেছিলেন কোনোভাবে আজ সকালের মধ্যে পৌঁছে যাবেন আত্রেয়র আশ্রমে, কিন্তু বিধি বাম। ভুল পথে সময় নষ্ট হয়ে মাত্র পৌঁছলেন তিনি। এখন দ্রুত এখানকার সবকিছু ঠিকঠাক আছে জেনে নিশ্চিন্ত হলে তবেই তার শান্তি। কিন্তু সামনের দিকে যত এগোচ্ছেন ততই বুকের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে আসছে। মহর্ষি সেদিনই তাকে সাবধান করেছিলেন এক অন্যরকম বিপদের থেকে। তিনি বুঝতে পারেননি ঘটনাটা তার পরের দিনই ঘটবে। আশ্রমের সকলেই সেই দিন ঘুমিয়ে পড়েছে। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে কুণ্ড প্রক্রিয়া। মহর্ষির আশ্রম থেকে সেই কুম্ভটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে গুরু আত্রেয়র আশ্রমে। দেশের বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন গুরুর শিষ্যদের ডেকে পাঠানো হয়েছে। যে যার কাজ ভাগ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জনসমাগমে আশ্রম মোটামুটি সড়গড়। মহর্ষি বেদব্যাসের দুদিন আগেই মৎস্যপ্রদেশ যাওয়ার কথা, কিন্তু মহারানী গান্ধারীর বিশেষ অনুষ্ঠানে, যুবরাজের নামকরণ অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে হয়েছে। তাই গুরুদেব কাল ভোরেই রওনা দেবেন। যজ্ঞের জোগাড়, আহার, মন্ত্র আলোচনা করতে করতে রাত্রি 2 প্রহর পার হয়ে গিয়েছে। তখন আশ্রম মোটামুটি নিঝুম হয়েছে। ঠিক তারও কিছু পরে রাত্রি আরেকটু গভীর হলে আশ্রমের একটি নির্দিষ্ট কক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে একদল মানুষ। তারা প্রায় শব্দ না করে ধীর পায়ে নেমে দাঁড়ায় উঠোনে। আশ্রমের সব কটি কক্ষে মোটামুটি অন্ধকার, শুধু বাঁদিকের একটি কক্ষ ছাড়া। দলটি দেরি না করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। দলটিকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বলিষ্ঠ পুরুষ। ধীর পায়ে পুরো দলটি সেই দরজার সামনে এসে দাঁড়াল। তারপর প্রায় শব্দ না করে খুব আস্তে করে দরজাটা খুলতেই ঘরের ভেতরে জ্বলতে থাকা 51 প্রদীপের উজ্জ্বল আলোয় তাদের চেহারাটা পরিষ্কার করে ফুটে উঠল। ঋষি আহুর আর তার শিষ্যগণ। তাদের সকলেরই চোখ ঘরের ঠিক মাঝ বরাবর রাখা জিনিসটার ওপর নিবদ্ধ। একটা কাঠের তেপায়া টুলের উপরে রাখা একটা বিরাট বড় কুম্ভের উপর, যার মুখটা লাল শালু দিয়ে ঢাকা, সারা গা বরাবর ঘি মাখামাখি হয়ে রয়েছে। এই সেই কুম্ভ, রাজকুমার দুর্যোধনের জঠোর কুম্ভ। সকলের চোখ জোড়া লোভে চকচক করে উঠল, বিশেষ করে ঋষি আহুরের। আজ সকালেই এই জিনিসের পুজো হয়েছে, এমনকি সন্ধ্যাতেও। আহুর যখনই জিনিসটির কাছে আসেন ঠিক তখনই নিজের ভেতরে এক অদম্য কিছু টের পান তিনি। তার মনে হয় এই কুম্ভের ভেতরে যে অপার শক্তি আছে সেটা তাকে নিজের দিকে ডাকছে। আর গুরুদেব কিনা এই শক্তিকে নষ্ট করে দিতে চান? কিছুতেই না। তিনি বোকাদের মতো এই শক্তি কিছুতেই নষ্ট করতে দেবেন না। হয়তো ওই জিনিসটা ওকে
ওকে নিজের দিকে ডাকছে। হ্যাঁ, সে ডাক শুনতে পাচ্ছে। মন্ত্রমোহিতের মতো আহুর সেই দিকে এগিয়ে যায়। ওদিকে 51 প্রদীপের শিখা আচমকা কমতে শুরু করেছে কোনো অমঙ্গলের আশঙ্কায়। আহুর হাত বাড়িয়েছে জিনিসটার দিকে, স্পর্শ করতে যাবেন সেই লাল শালু, তার আগেই কি যেন একটা হলো। ঘরের মধ্যে সুতীব্র আলোর এক প্রচন্ড বিস্ফোরণ, সাথে সাথে ছিটকে গেল আহুরের দেহ। আমি জানতাম তুমি এমন কিছুই করবে। বিম্বুতকে আমি সাবধান করেছিলাম আগেই, কিন্তু সে বিশ্বাস করেনি আমার কথা। তুমি আমার সুযোগ্য শিষ্য আহুর, কিন্তু রিপুজয়ী কখনোই নও। তাই কুম্ভের শক্তি তোমায় বশ করতে পেরেছে। কথাটা বলেই উঠে দাঁড়ালেন মহর্ষি বেদব্যাস। আশ্রমে যারা যারা উপস্থিত হয়েছিলেন তারা সকলেই জড়ো হয়েছেন উঠোনে। একদিকে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন আহুর আর তার শিষ্যগণ। বিম্বুতে দেওয়া মন্ত্রবন্ধী যে কুম্ভের চারপাশে বেঁধে রাখা হয়েছে তা আহুর টের পায়নি। এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন আহুর। মহর্ষির কথা শেষ হওয়া মাত্রই সে দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলে উঠল, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন গুরুদেব। এই প্রচন্ড শক্তিকে নষ্ট করবার সিদ্ধান্ত ভুল। এই শক্তিকে কাজে লাগালে। আশ্রমের সকলেই অবাক। এই ভূভারতে কেউ যে মহর্ষির সঙ্গে এইভাবে কথা বলতে পারে তা তাদের ধারণায় ছিল না। এই অপশক্তিকে নিয়ন্ত্রণ করা অসম্ভব আহুর। আমি এমনি এমনি এই সিদ্ধান্ত নিইনি। আপনি বোকা, আপনি মূর্খ, তাই বুঝতে পারছেন না কি করতে চলেছেন আপনি। আমি আপনাকে এটা কিছুতেই করতে দেব না, কিছুতেই। ব্যাস, তার কথা শেষ হওয়ার আগেই গম্ভীর স্বরে গর্জন করে উঠলেন মহর্ষি। সমস্ত বাঘ বিতণ্ডা শেষ, আর কোনো কথা নয়। কথাটা বলেই তিনি বিম্বুতের দিকে তাকালেন। আহুর আমার আদেশ অমান্য করে যে অন্যায় করেছে তার শাস্তি স্বরূপ আজকের পর থেকে সে আর আমার শিষ্য নয়। আমি তাকে ত্যাগ করলাম, তার গুরুস্থান আমি ছিনিয়ে নিলাম। আজকের পর থেকে সে কাউকে কখনোই নিজের শিষ্যত্ব দিতে পারবে না। দেখো, এই আশ্রমের সীমানার মধ্যে কখনোই যেন সে প্রবেশ না করে, এই হলো তার শাস্তি। কথাটা বলেই মহর্ষি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ধীর পায়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গেলেন। সেই রাতেই আহুর আর তার শিষ্যগণ আশ্রম ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। সেই দিনের পর বিম্বুতকে আহুর আর কখনো দেখেনি, কিন্তু তার চোখ জোড়া ভুলতে পারে না আজও। সেই খয়ের বর্ণের চোখ জোড়া, সেই দিকে তাকালে মনে হয় একটা ছাই চাপা আগুন রয়েছে সেই চোখের তলে। ঠিক সেই সময় একটা উগ্র পচা গন্ধ সমস্ত জাগতিক চিন্তা থেকে টেনে এনে ঋষি বিম্বুতকে আছাড় মারল বাস্তবের মাটিতে। কখন যে তিনি এই সব ভাবতে ভাবতেই আশ্রম চত্বরে পৌঁছে গিয়েছেন সেটা টের পাননি। কিন্তু আশ্রমিকেরা কোথায়? পুরো আশ্রমটা খাঁ খাঁ করছে। আশ্রমের উঠোনে 2-3টে শেয়াল ঘোরাফেরা করছিল। বিম্বুতকে আসতে দেখে তারা যেন কোথাও একটা লুকিয়ে পড়ল। বিম্বুত ঘোড়াটিকে বেড়ার সঙ্গে বেঁধে সামনের দিকে এগিয়ে গেলেন। যত সামনের দিকে এগোচ্ছেন তত উগ্র পচা গন্ধ তার নাকে ধাক্কা মারছে, আর ততই একটা ভয় ধীরে ধীরে তার বুকের ওপর চেপে বসছে। ওদিকে সন্ধ্যার অন্ধকার আরেকটু নেমে এসেছে পৃথিবীর বুকে। অন্ধকার ঘনিয়ে যাওয়ার আগেই ফিরে যেতে হবে তাকে। তিনি দেরি না করে একটা দরজায় ধাক্কা মেরে খুললেন।
এখনো দিনের অবশিষ্ট আলো কিছুটা পড়েছে জানলা গোলে। না, এই ঘর খালি, কিচ্ছু নেই। পাশের আরেকটি ঘর, না না, সেও খালি। দেখলে বোঝা যায় এই ঘরেই কুণ্ড প্রক্রিয়া সম্পাদন হয়েছে। কোথায় গেলেন সকলে? কথাটা ভাবতে ভাবতেই যেই শেষের দরজাটি ধাক্কা মেরে খুললেন, সামনের দৃশ্য দেখে তার মনে হলো পায়ের নিচের জমি বোধহয় ঢলে উঠবে। ঘরের এক কোণে ডাঁই করে জমিয়ে রাখা হয়েছে মৃতের স্তূপ। পোশাক দেখেই বোঝা যাচ্ছে সব কয়টি দেহই আশ্রমিকদের। পচা দুর্গন্ধ এই মৃতের স্তূপ থেকেই ছড়াচ্ছে। দরজা বন্ধ থাকায় শেয়াল কুকুররা এখনো বিকৃত করেনি মৃতদেহগুলি। তাই মৃতদেহগুলো ফুলে গেলেও তাদের ঠিকই চিনতে পেরেছেন বিম্বুদ। ঋষি আদ্যলক, ঋষি আত্রেয় আর ঋষি তৃতীক্ষ। সারা শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল যেন তার। মুহূর্ত সময় ব্যয় না করে দ্রুত আশ্রমের বাইরে বেরিয়ে এলেন তিনি। যা ভেবেছিলেন তাই। ছিদ্রপথে সেই ঘরে প্রবেশের আগে তিনি সেই মানুষটির চোখ জোড়া দেখতে পেয়েছিলেন, যেই চোখ জোড়া তিনি চেনেন। আর মানুষটিকেও, ঋষি আহুর। হ্যাঁ, ঋষি আহুরই ছিলেন, যিনি তৃতীক্ষের জায়গায় নিজে সেই ঘরে বসে রয়েছেন। ফিরতে হবে, দ্রুত ফিরতে হবে। কি ভয়ঙ্কর খেলায় নেমেছে সেই ঋষি, যে মানুষ এতগুলো নিরপরাধ মানুষকে অবলীলায় হত্যা করতে পারেন শক্তির লোভে। সে সব পারে, সব কিছু করতে পারে। আচমকা বাইরে প্রচণ্ড শঙ্খনাদ শুরু হতেই তার ধ্যানমগ্ন ঠোঁটের কোলে দেখা দিল এক মুচকি হাসির। অবশেষে সময় হয়ে গিয়েছে। অন্ধকার গোলাকৃতি ঘরটির মাঝ বরাবর একটি বেদি। সেই বেদির ওপর নগ্ন দেহে পদ্মাসনে বসে রয়েছে ঋষি আহুর। কোলের ওপরে রাখা সেই পুতুল ত্রয়, কি নাম জানো এদের? আধিনী। পরিধানের লাল কাপড়খানা খুলে একপাশে মেঝেতে জড়ো করে রাখা হয়েছে। একটু আগেই মাত্র সম্পন্ন হয়েছে ত্রিরাত্রি নিরন্তর কাল প্রজ্বলনী যজ্ঞ। এই 3 রাত্রিতে একটি যজ্ঞবেদীর আগুনও নেভেনি। এই যে সহস্র শঙ্খের শঙ্খনাদ, সেই যজ্ঞেরই সমাপ্তি লক্ষণ। চোখ খুলে উঠে দাঁড়ালো আহুর। চোখে মুখে এক নারকীয় শয়তানি। এই মুহূর্তে সে টের পাচ্ছে তার দেহের প্রতিটি রোমকূপে 1000 কোটি সূর্যের শক্তি। এই 3 দিন ধরে একটু একটু করে সে সেই কুম্ভের ভয়ঙ্কর শক্তিকে নিজের মধ্যে ধারণ করেছে। এই দীর্ঘ সময় সে নিজের শক্তিকে মিলিত করেছে কুম্ভের সেই ভয়ঙ্কর অপশক্তির সঙ্গে। সে এই মুহূর্তে নিজের শরীরের প্রত্যেকটা স্নায়ু নিয়ে অনুভব করতে পারছে সেই ভয়ঙ্কর শক্তিকে। সে আজকের পর অপরাজেয়, অমর। এই জগতের সর্ববিধ্বংসী শক্তিও তার কাছে, তার শক্তির কাছে ধুলির সমান। এখন শুধু তার এখান থেকে বেরোনোর অপেক্ষা মাত্র। হ্যাঁ, এই কক্ষ থেকে তাকে বের হতে হবে, না হলে যে তার শক্তি কখনোই প্রকাশ লাভ করবে না। হ্যাঁ, এই কক্ষ এমন কিছু ঐশ্বরিক মন্ত্রবন্ধনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেখান থেকে না বেরোলে কখনোই
তার শক্তি পূর্ণ রূপ পাবে না। তাই তাকে এই কক্ষ থেকে বেরোতেই হবে, আর তাকে বের করবে স্বয়ং বিম্বুত। অন্তরে অন্তরে এক কুটিল হাসির দমক বেরিয়ে এলো ঋষি আহুরের গলার ভিতর থেকে। অবশ্য এই পথ সোজা ছিল না। কথাটা ভাবতে ভাবতেই চোয়াল শক্ত হয়ে উঠল তার। কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। হস্তিনাপুরের সশস্ত্র সেনানীর চোখ ফাঁকি দিয়ে নিজের গুটি কয়েক শিষ্যকে কাজে লাগিয়ে আজকে সে এইখানে পৌঁছতে পেরেছে। ঋষি বিম্বুতকে ফাঁকি দেওয়া এবং তাকে হত্যা পর্যন্ত করতে হয়েছে। তবে এই শক্তিকে লাভ করবার জন্য গুটি কয়েকটা প্রাণ। আচমকা ভাবনা ছিন্ন হল। থেমে গিয়েছে শঙ্খনাদ, থেমে গিয়েছে। তার মানে ঋষি বিম্বুত নির্দেশ দিয়েছেন বাকিদের। এইবার সময় হয়ে গিয়েছে। একটা আসুরিক অট্টহাসি গলার ভিতর থেকে বেরিয়ে আসতে গিয়েও থমকে গেল তার। বাইরে আচমকাই প্রচন্ড আর্তনাদ আর চিৎকারে ভরে উঠল। এ কি? বাইরেও কাদের চিৎকার? অস্ত্রের ঝনঝনানি আর সেই সঙ্গে প্রচন্ড চিৎকার, আর্তনাদ। কি হচ্ছে বাইরে? কি হচ্ছে? পুতুল তিনটিকে বেদির উপরে রেখে সেই গর্তের কাছে সরে এলেন আহুর। অন্ধকার এই কক্ষের ভেতর থেকে আলো আসার পথ এই গর্ত মাত্র। মেঝেতে নুয়ে গর্তের বাইরে ঠিক কি হচ্ছে তা দেখার চেষ্টা করছেন আহুর। কিন্তু কোথায় কি? কিছুই বোঝা যাচ্ছে না। খালি ছোটাছুটি আর ভয়ঙ্কর আর্তনাদ। ঠিক এমন সময় সেই গহ্বরের উল্টো দিকে একটা মুখ দেখেই ছিটকে সরে এলেন আহুর। বিম্বুত, সারা দেহে রক্তের ছোপ। বিম্বুতের শীতল কণ্ঠস্বর ভেসে এলো উল্টো দিক থেকে। আহুর, গুরুদেব আপনাকে বলেছিলেন এসবের থেকে দূরে থাকতে, কিন্তু আপনার লোভ আপনাকে তা থাকতে দেয়নি, বরং এমন কিছু পাপ কাজ করিয়েছে যার কোনো ক্ষমা হয় না। তাই শাস্তি আপনাকে পেতেই হবে। আমি জানি আপনি ঠিক কি করেছেন এই 3 দিন, কিন্তু ভুলে যাচ্ছেন আপনার প্রাপ্ত শক্তি এই কক্ষের বাইরে না বেরোলে কোনো কাজের না। তাই আপনি কোনো দিন এই কক্ষের বাইরে বেরোতে পারবেন না, আর না ওই পুতুল 3টি। না, আপনার সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে আহুর। আপনি বেরোলে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তাই আপনার এখান থেকে বেরোনো চলবে না। এই ছিদ্র বন্ধ করে আপনাকে এখানে জীবন্ত সমাধি দেওয়া হবে, আর এটাই আপনার শাস্তি। বিদায় আহুর। বিম্বুত গর্তের মুখ থেকে উঠে দাঁড়িয়ে শীতল স্বরে কাউকে নির্দেশ দিলেন বাইরে থেকে ছিদ্রটা বন্ধ করে দেবার জন্য। মরণ আর্তনাদ করে উঠল আহুর, কিন্তু বাইরে থেকে আর এলো না কোনো উত্তর। না, না, বের করো, বের করো, আমায় বের করো। কি করবে এবার সে? কি করে বাঁচবে সে? তার চাতুর্য ধরা পড়েছে বিম্বুতের কাছে। সে তাকে জীবন্ত সমাধি না দিয়ে ছাড়বে না। ওই তো একটু একটু করে বাইরে থেকে ছিদ্র যেন কারা বন্ধ করে দিচ্ছে। একটু একটু করে বাইরের আলো কমতে কমতে একেবারে বন্ধ হয়ে গেল সেই আলো আসা। পুরো কক্ষ জুড়ে একটা ঘুটঘুটে অন্ধকার, বই আর কিচ্ছু নয়। অন্ধকার হাতড়ে হাতড়ে সে যেই বেদিটার উপর বসতে গেল, অমনি সে ছোঁয়া পেল সে কঠিন কিছুর। এই সেই 3 মূর্তি, আধিনী, যার শক্তি সে নিজের মধ্যে ধারণ করেছে। কিন্তু এই কক্ষে সে যদি ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত হয়ে স্বাভাবিকভাবে মারা যায়, তাহলে এসবের মূল্য কোথায়? সবকিছুই তো প্রাকৃতিক নিয়মে প্রকৃতিতে মিশে যাবে। কিন্তু এই মূর্তিদের এবং তাকে বাইরে যে বেরোতেই হবে। কথাটা ভাবতে ভাবতেই অন্ধকারের মধ্যেই বিদ্যুতের ঝিলিকের মতো একটা ভাবনা তার মাথায় ধাক্কা মারল।
সে স্বাভাবিক নিয়মে যদি মরে তাহলে তাহলে তার আত্মা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, এই শক্তির বিনাশ হবে। কিন্তু সে যদি না মরে তাহলে তাহলে তো এই শক্তির বিনাশও নেই। অন্ধকারেই তার ঠোঁটের কোলে খেলে যায় এক নারকীয় হাসি। পথ পেয়েছে সে, এক অমোঘ পথ। পদ্মাসনে বসে দু হাতে শক্ত করে বুকের কাছে আঁকড়ে ধরলেন মূর্তি তিনটিকে। তিনি জানেন এরপর তাকে কি করতে হবে। আমার ওপর আপনার এখনো অবিশ্বাস মিস্টার জানা? হুইস্কির গ্লাসটা টেবিলের উপর রেখে চেয়ারে হেলান দিলেন মিস্টার সাত্তকী লাহা। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, মাথায় টাক, বয়স আনুমানিক 50-55, দোহারা চেহারা, উচ্চতা 5 ফুট 5 কি 6। এই মুহূর্তে তার টেবিলের উল্টো দিকে দুজন ভদ্রলোক বসে রয়েছেন। তার মধ্যে একজন সাদা চামড়ার সাহেব। জায়গাটা একটা বড় তাঁবুর ভেতরের অংশ। একপাশে একটা ক্যাম্প খাট, ফোল্ডেবল আলনা, তাতে আগোছালো হাতে কিছু জামা কাপড় রাখা আছে। টেবিলের একপাশে একটা এমার্জেন্সির আলো জ্বলছে। সেই সাদা আলোয় মিস্টার লাহার গোলগাল মুখটা এই মুহূর্তে বিকট দেখাচ্ছে। এই এত বড় জিনিস আমি নিজের চেষ্টায় খুঁজে বার করেছি মিস্টার জানা, যা এই মুহূর্তে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের নতুন আকর্ষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে তাবড় তাবড় প্রত্নতত্ত্ববিদেরা এই জায়গায় আসার চেষ্টা করছেন এবং জিনিসগুলো একবার দেখতে চাইছেন। কিন্তু আমি সবাইকে না করছি, কারণ আমার আপনার মধ্যে একটি এগ্রিমেন্ট হয়েছে। আর এর পরেও আপনি আমায় অবিশ্বাস করেন। তাঁবুর বাইরে অনেক লোকেদের কথাবার্তা, চিৎকার চেঁচামেচিতে জায়গাটা সরগরম। শুধু কি তাই, গাড়ির আওয়াজ, মেশিনের ঘটাং ঘটাং আওয়াজে, জেনারেটরের ভটভট আওয়াজে কোনো কথা নিচু স্বরে বলবার জো নেই এখানে। অবিশ্বাস করছি এ কথা তো বলিনি। আমি বলতে চাইছি, কম দিন তো হলো না, এখনো পর্যন্ত আমরা এই আবিষ্কার থেকে এমন কিছু পাইনি যাতে করে মনে হবে যে ইটস ওয়ার্থ ইট। মিস্টার পরাশর জানা কথাটা শেষ করতেই নিজের চেয়ারে টান টান হয়ে বসলেন মিস্টার লাহা। এখনো কিছু পাননি মানে? একটা সুবিশাল আশ্রম খুঁজে বের করেছি আমরা, যেটা এতকাল মাটির নিচে চাপা পড়েছিল। একটা নিপুণ প্রণালীতে তৈরি সুবিশাল মঠ। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? এই জিনিসগুলো খ্রিস্টপূর্ব 400 শতাব্দীরও আগে রচিত হয়েছিল। ভাবতে পারছেন? গুপ্ত যুগেরও পূর্বে। আর এই জিনিসের ঐতিহাসিক ভ্যালু নিশ্চয়ই আপনাদের বোঝাতে। আমরা সবটা বুঝতে পেরেছি, কিন্তু বিদেশি ইনভেস্টররা তো একটা শতাব্দী প্রাচীন মঠের ক্ষয়ে যাওয়া ইট কাঠ পাথরের টুকরো দেখবে বলে এত টাকা খরচ করছে না। মিস্টার জানার কণ্ঠস্বরও আচমকা কঠিন হয়ে উঠল। আপনি এই এক্সপিডিশন শুরু হবার আগে বলেছিলেন এখানে এমন কিছু থাকতে পারে যা নাকি দুর্মূল্য হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছুই পাইনি। ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগকে কত টাকা খাইয়ে এসবের থেকে দূরে রাখতে হয়েছে জানেন? কারণ সরকার যদি এসবের মধ্যে একবার মাথা গলিয়ে ফেলে, তাহলে এখান থেকে যা পাওয়া যাবে সব সরকারের ঘরে পৌঁছে যাবে। কুলি কামিন, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, শ্রমিক, ইঞ্জিন, গাড়ি, কত কত টাকা প্রতিদিন খরচা হয় জানেন? আপনার পেছনে কোনো ধারণা আছে? এই যে আমার পাশে বসে থাকা এই সাদা চামড়ার লোক এত এত টাকা কেন খরচা করবে? যদি আপনি এদের এমন কিছু না দিতে পারেন যা এরা... কথাটা শেষ হলো না, তার আগেই আচমকা মিস্টার লাহা হাত তুলে থামালেন তাকে। সো সাইলেন্ট, ইজন্ট ইট? মিস্টার জানা চুপ করে যেতেই বোঝা গেল আচমকা জায়গাটা কেমন যেন নীরব হয়ে গিয়েছে। কি হলো? সব এমন চুপচাপ? মিস্টার লাহা কথাটা শেষ করবার আগেই
একজন হন্তদন্ত হয়ে তাঁবুর পর্দা ঠেলে ভেতরে ঢুকল। স্যার, हमें कुछ मिला है। কথাটা বলেই লোকটি এক ছুটে বাইরে বেরিয়ে গেল। মিস্টার লাহা এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে তাঁবুর বাইরে বেরিয়ে এলেন। একটা সুবিশাল এলাকা জুড়ে এই মুহূর্তে খনন কাজ চলছে। অজস্র লোক লস্কর, গাড়ি, জেসিবি, ওয়েট লিফটার সবের ছড়াছড়ি চারিদিকে। বড় বড় হ্যালোজেনের উজ্জ্বল আলো এই অন্ধকার রাত্রেও দিনের আলো এনে হাজির করেছে। মিস্টার লাহা দেখলেন খনন এরিয়ার একপাশে অনেক লোক জড়ো হয়েছে। যারা দূরে রয়েছে তারা প্রায় দৌড়ে দৌড়ে সেই দিকে এগোচ্ছে। মিস্টার লাহা দেরি না করে সেই দিকে দৌড়লেন ঊর্ধ্বশ্বাসে। তার পিছন পিছন মিস্টার জানা আর সেই বিদেশি লোক। हट जाओ वहां से, मुझे देखने दो, हट जाओ। ভিড় অতিক্রম করে তিনি সেই জায়গাটায় পৌঁছতেই সেই আগের লোকটি সামনের দিকে আঙুল তুলল। वो देखिए सर, वहां पर ये चीज मजदूरों को अभी अभी मिला। হ্যালোজেনের ফ্ল্যাট লাইটের উজ্জ্বল আলো সাত্তকী বাবুর ঠিক সামনেই পড়েছে। তিনি অবাক হয়ে জিনিসটা দেখছেন। পুরো মঠের যা স্ট্রাকচার তার সঙ্গে একেবারেই যায় না এই জিনিসটা। মনে হবে কেউ যেন আলাদা করে বানিয়েছে এই জিনিস। একটা সিলিন্ডারের মতো চেম্বার, কিন্তু বেশ বড়। মাথাটা শঙ্কুর আকৃতির ঢাকনার মতো। মিস্টার জানার দু চোখে বিস্ময়। এটা এটা কি চেম্বার অথবা কারো সমাধি? বলেই মিস্টার লাহা ধীর পায়ে এগিয়ে গেলেন সেই পাথরের গোলাকৃতি কুঠুরির দিকে। দেওয়ালের গা জুড়ে ছোট ছোট করে সংস্কৃতে কি যেন লেখা আছে। এতই ছোট যে দূর থেকে দেখলে নকশা বলে ভ্রম হয়। মিস্টার লাহা খুব ধীরে ধীরে কান ঠেকালেন দেওয়ালের গায়ে, যেন কিছু একটা শোনার চেষ্টা করছেন। কিন্তু পরক্ষণেই ছিটকে সরে এলেন দেওয়ালের গা থেকে। চোখে মুখে এক বিস্ময় আর আতঙ্ক। কেউ আছে? কেউ কিছু বলবার আগেই তর্জনী উঁচিয়ে চিৎকার করে উঠলেন মিস্টার লাহা। এই ঘরের ভেতরে কেউ আছে, জীবিত? কি বলছেন কি আপনি? পাগল হলেন নাকি? কেউ ওই আবদ্ধ ঘরে এত বছর কি করে জীবিত? বললাম তো কেউ আছে এই ঘরে। আমি দেওয়ালের ওপরে নিঃশ্বাসের প্রশ্বাসের শব্দ স্পষ্ট শুনেছি। কথাটা বলেই তিনি সাথে সাথে ফিরলেন শ্রমিক প্রধানের দিকে। তারপর চোয়াল চেপে বিড়বিড় করে বলে উঠলেন, জলদি করো, তোর দো ইস চেম্বার কো। সেই বিশ্রী দুর্গন্ধের মধ্যেই মিস্টার লাহা নির্দেশ দেওয়া মাত্র 5 জন লোক এগিয়ে এলো বড় বড় হাতুড়ি নিয়ে। আর ঠিক তখনই গোলাকৃতি কক্ষের পিছন থেকে কার জানি চিৎকার ভেসে এলো। সেই চিৎকার শুনে সকলে যখন সেই ঘরের পিছনে এসে পৌঁছল, তখন দেখা গেল 2 জন লোক যারা এতক্ষণ এই ঘরের পিছনের দিকের মাটি খনন করছিল, তারা এক পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে আর হাতের ইশারায় সামনের গর্তের দিকে ইঙ্গিত করছে। তাদের সূত্র ধরে কিছুটা সামনে এগোতেই দেখা গেল মাটির নিচে চাপা দেওয়া রয়েছে একাধিক করটি। আরো খুঁড়লে দেহটুকুও পাওয়া যাবে। মিস্টার লাহার কপালের ভাঁজ গাঢ় হল। এই মঠকে তিনি যতটা শান্ত সাধারণ ভেবেছিলেন, জায়গাটা এতটাও শান্ত নয়। মাটির নিচে চাপা পড়ে থাকা একটা সুবিশাল মঠ। মঠের এক প্রান্তে এই রহস্যময় কক্ষ, যার ভেতর থেকে তিনি শ্বাস প্রশ্বাসের শব্দ পেয়েছেন। আর ঠিক তার পিছনেই এইভাবে থরে থরে পুঁতে রাখা হয়েছে মানুষের কঙ্কাল। কি হলো? এত আস্তে আস্তে হাত চালাচ্ছ কেন? ভাঙতে পারছো না দেওয়ালটা? উদ্গ্রীবভাবে চিৎকার করে উঠলেন মিস্টার লাহা। তাকে দেখতেই হবে কি রয়েছে এই ঘরের ভেতর। তার কেন জানি না মনে হচ্ছে এত প্রশ্ন, এত রহস্য
সবকিছুর উত্তর রয়েছে ওই ঘরের মধ্যেই। সাথে সাথে একটা সজোরে ঘা পড়তেই দেওয়ালে ফাটল দেখা দিল, আর অমনি সব কটা আলো দপদপ করে উঠল একসাথে। সাথে সাথে আর একটা ঘা, ফাটল আর একটু বড় হলো, আলোগুলো আরো ভয়ঙ্কর ভাবে দপদপ করতে লাগলো। সেই সঙ্গে সেই কটু গন্ধ। মিস্টার লাহা, মাথার উপর দেখুন। কথাটা বলেই পরাশর বাবু তার কাঁধ খামচে ধরতেই তিনি মাথার ওপর দেখলেন আকাশটা পুরো লাল হয়ে গিয়েছে যেন, আর একটা মেঘের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিচের দিকে নামছে। আর ঠিক তখনই দড়াম করে একটা শব্দ, আর তপ করে নিভে গেল সেখানকার সবকটা আলো। মুহূর্তেই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গিয়েছে চতুর্দিক। মিস্টার লাহা পকেট থেকে একটা ছোট টর্চ বের করে আলোটা জ্বালাতেই জায়গাটা জুড়ে একটা সাদা আলো ছড়িয়ে পড়ল। আর সেই আলোয় দেখা গেল সেই ঘরের সামনের দেওয়ালের কিছুটা অংশ ভেঙে পড়েছে। টর্চ হাতে নিয়ে খুব ধীরে ধীরে গর্তের মুখে এসে দাঁড়ালেন মিস্টার লাহা। অন্ধকার ঘরের বুক চিরে ফালা করে দিচ্ছে টর্চের সাদা আলোর ফলা, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি সামনের জিনিসের উপর নিবদ্ধ। কিন্তু কি ওটা? ওটা কি একটা মানুষ নাকি? ঘরের মধ্যে একটা পাথরের বেদির ওপর একটা মানুষ বসে রয়েছে। ঠিক মানুষ নয়, একটা অবয়ব, ঠিক মানুষেরই মতো, কিন্তু ধুলোর মতো সেই অবয়বের কিছুটা ঝরে পড়েছে ইতিমধ্যেই। তিনখানা অদ্ভুত দর্শন মূর্তি কোলের উপরে রাখা। অবয়বটির ভঙ্গিমাটা এমন যেন বুকের কাছে শক্ত করে চেপে ধরে রয়েছে তিনখানা পুতুল। মিস্টার লাহা ধীর পায়ে এগিয়ে গেলেন সেই অবয়বটির কাছে। একে কি জীবন্ত কবর দেওয়া হয়েছিল? কি করেছিল এ? আর এমনই বা কেন? সাধারণত কেউ মারা গেলে প্রথমে চামড়া মাংস গলে যায়, তারপর হাড়গুলো খুলে পড়ে, কিন্তু এখানে যে ছিল তাকে দেখে তো মনে হচ্ছে সে যেন সেই অবস্থাতেই এই রকম অবয়বে পরিণত হয়েছে। কথাটা ভাবতে ভাবতেই মিস্টার লাহা যেই নিজের একটা আঙুল সেই অবয়বের গালে স্পর্শ করলেন, সাথে সাথে বাকি অবয়বটুকুও ধুলোর মতো সেই বেদির ওপর ঝরে পড়ল। আর ঠিক তখনই মিস্টার লাহার মনে হলো কেউ যেন ঠিক তার কানের পিছনেই খুব ধীরে ধীরে তার নাম ধরে ডেকে উঠল। Okay, now ladies and gentlemen, this is called auction. কথাটা বলেই হাসতে হাসতে সঞ্চালিকার জায়গায় ফিরে এলেন সেই অসম্ভব সুন্দরী তন্নি। আধুনিক মেকআপ পরিধানে সুসজ্জিতা এই তরুণী পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। তার ব্যক্তিত্বপূর্ণ কথাবার্তা আর চালচলনে সহজেই বোঝা যায় স্ট্যামফোর্ড অথরিটি নিজেদের কাজে যথেষ্ট প্রফেশনাল। অবশ্য শহরের সবচেয়ে দামি হোটেলে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন দেশের সবচেয়ে দামি প্রাইভেট সিকিউরিটি সিস্টেমকে হায়ার করা। নামি দামি দেশি বিদেশি ক্লায়েন্টদের এখানে এনে রাখা হয়েছে। বোঝাই যাচ্ছে স্ট্যামফোর্ড অথরিটি এই নিলাম অনুষ্ঠানটিকে নিয়ে যথেষ্ট সিরিয়াস। না হলে এত খরচ করার কোনো মানেই হয় না। অবশ্য লাভের পরিমাণ অনেকটাই, সেসবের কাছে এই খরচ কিছুই নয়। পরক্ষণেই উজ্জ্বল আলোটা কমে এসে সারা হলঘর জুড়ে একটা হালকা নীল আলো ছড়িয়ে পড়ল। সেই নীল আলোয় স্টেজের উপরের সঞ্চালিকা, কর্মকর্তারা এবং চেয়ারে বসা নামি দামি ক্লায়েন্টরা ডুবে গেল মুহূর্তেই। তো আগের রাউন্ডে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আমরা নেক্সট রাউন্ডে যাচ্ছি উইথ আওয়ার মোস্ট প্রিসিয়াস অ্যাসেট, অ্যান্ড দ্যাট ইজ
কথাটা বলতে বলতেই একটা ফোকাস আলো গিয়ে পড়ল স্টেজেরই একপাশে সাজিয়ে রাখা একটা টেবিলের ওপরে। লাল ভেলভেট কাপড়ের ওপরে অদ্ভুত দর্শন একটা কালো রঙের পুতুল। আধিনি। সঞ্চালিকা গড় গড় করে ইংরেজিতে বলে যেতে লাগলো। 400 বিসির আগে তৈরি করা পুতুলটি পাওয়া গিয়েছে স্ট্যামফোর্ড অথরিটির রিসেন্ট এক্সপিডিশনে। সময় হিসেবে দেখতে গেলে গুপ্ত যুগেরও আগে। এই প্রাচীন শতক মূর্তিটি প্রথমে ধারণা করা হয়েছিল মাটি বা পাথর দিয়ে তৈরি, কিন্তু স্ট্যামফোর্ড অথরিটির ভূতত্ত্ববিদ ও প্রত্নতত্ত্ববিদদের নিজস্ব গবেষণায় এই বিষয়ে কোনো সুরাহা মেলেনি। ঠিক মাটিও না, আবার খনিজও না, এমন একটি পদার্থ যার সুরাহা প্রখ্যাত গবেষকরাও দিতে পারেননি। তাহলেই সুধীগণ বুঝতেই পেরেছেন এটি একটি অমূল্য জিনিস। এত প্রাচীন সময় তৈরি এই অমূল্য জিনিস নিলামে ওঠানোটাই একটা স্পর্ধা। কিন্তু তারপরেও স্ট্যামফোর্ড অথরিটি শুধুমাত্র আপনাদের কথা ভেবে এই একটি অমূল্য জিনিসের দাম রেখেছে মাত্র 7 কোটি। আপনারা নিলামের নিয়ম জানেন, 7 কোটি থেকে দাম শুরু হলেও সর্বোচ্চ দামধারীকেই আমরা এই পুতুলটি দিয়ে দেব। এই সুন্দর মূর্তি হয়ে যাবে তার। তাহলে আর দেরি কিসের? চলুন শুরু করা যাক। এবার শুরু হলো বল নিলামের এই নিয়ম। একজন দাম বলবে, তাকে টেক্কা দিয়ে আর একজন দাম বলবে, তাকে টেক্কা দিয়ে আবার অন্য কেউ। এইভাবে দাম বাড়তে বাড়তে যখন আর কেউ সেই সর্বোচ্চ দামকে টেক্কা দেওয়ার মতো থাকবে না, তখন সব শেষে দাম বলা লোকটি এই জিনিসের মালিক হবে। স্টেজের একপাশে অন্ধকারে নিজেকে মিশিয়ে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার পরাশর জানা। চোখে মুখে আশ্চর্য ভ্রুকুটি, চোখের তীক্ষ্ণ স্থির দৃষ্টি সেই পুতুলের উপর নিবদ্ধ। অদ্ভুত দেখতে সেই পুতুল। তাকিয়ে থাকলে কেমন একটা চোরা অস্বস্তি কাজ করে। এক নগ্ন পুরুষ 2 হাতে 2 শিশুর ধড়হীন মুন্ডু ধরে রেখেছে, পায়ের তলে একাধিক নরকরুটি। লোকটির মুখটিও অদ্ভুত দর্শন। এই পুতুলের আর একটি জোড়া পুতুল ছিল। 2 দিন আগেই স্ট্যামফোর্ড অথরিটির হাত ধরে জিনিসটা ক্যালিফোর্নিয়া পাড়ি দিয়েছে। ওখানে আরেকটি অকশন হাউস থেকে জিনিসটা বিক্রি হবে বেশি দামে। মিস্টার জানা জায়গাটা থেকে সরে এলেন একপাশে। কেমন দম বন্ধ লাগছে তার। একটু সিগারেট হলে ভালো হতো। সপ্তাহখানেক হলো এই মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে মিস্টার লাহার তত্ত্বাবধানে ছত্তিশগড় আর উড়িষ্যার সীমান্তর প্রত্যন্ত এলাকা চিত্রকোণ্ডা থেকে। এখনো সেই দিনের সেই দৃশ্যের কথা ভাবলে শরীরে কাঁটা দেয়। কিন্তু এই মুহূর্তে তার ভাবনায় কাল রাতে ঘটে যাওয়া আর একটা ভয়ঙ্কর ঘটনার প্রতিচ্ছবি ভাসছে। রাত্রি তখন কটা, ওই 12টা কি 12:15। স্ট্যামফোর্ডের সিক্রেট লকার থেকে জিনিসগুলো কড়া নিরাপত্তায় কাল রাত্রেই এনে এই হোটেলের খুব সিকিউর একটা রুমে রাখা হয়। সিসিটিভি ক্যামেরায় সর্বক্ষণের মনিটরিং ছাড়াও লেজার প্রোটেকশন সহ আরও নানাবিধ আধুনিক নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে রাখা হয়েছিল পুরো রুমটিকে। চোখের আড়ালে একটা পিঁপড়ে গলে সেই ঘরে যাওয়ার উপায় নেই। কাল স্ট্যামফোর্ড অথরিটির অনেক বড় একটা দিন, তাই মিস্টার লাহা সবকিছু তদারকি করে বেরিয়ে যাবেন। ঠিক এমন সময় আচমকা বেজে ওঠে অ্যালার্ম। সিকিউর রুমে কেউ প্রবেশ করেছে, সিকিউর প্রোটোকল উপেক্ষা করে। কিন্তু কিন্তু কিভাবে সম্ভব? সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে একটা দেহ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই মূর্তির সামনে। পরনে আলখাল্লা, তাই বোঝা যাচ্ছে না ছেলে না মেয়ে। এক মুহূর্ত দেরি না করে হুড়মুড় করে তিনি ছুটলেন সেই ঘরের দিকে। তার পিছনে সশস্ত্র সিকিউরিটি ফোর্স। কিভাবে কি করে এত স্ট্রং সিকিউরিটি ফোর্সের নজর এড়িয়ে কিভাবে একজন সেই রুমে প্রবেশ করতে পারে, সেটা তারা ভেবে কুল কিনারা পাচ্ছে না। সজোরে দরজাটা খুলে ঘরের মধ্যে এসে পৌঁছতেই
মিস্টার জানার মনে হলো কি যেন আচমকা তাকে পাথর বানিয়ে দিয়েছে। হুড়মুড় করে তার পিছনে ঢুকে পড়েছে পুরো আর্মড সিকিউরিটি ফোর্স। কিন্তু তারাও অবাক সামনের দৃশ্য দেখে। আলখাল্লাটা একপাশে ফেলে একটা নগ্ন ক্ষয়িষ্ণু পুরুষ দেহ ঠিক তাদের সামনে দাঁড়িয়ে। এতটাই রুগ্ন, এতটাই শীর্ণ সেই দেহ, মনে হবে কঙ্কালের খাঁচার উপরে শুধু পাতলা চামড়ার আবরণ রয়েছে মাত্র। মাথা ন্যাড়া, 2-4 গাছি চুল রয়েছে তাতে। মুখটা শুকিয়ে করটির উপর চেপে বসেছে প্রায়। হাতে পায়ের নখ পচে কালো হয়ে গিয়েছে। বলো কে তুমি? এখানে কিভাবে ঢুকলে? বিস্ময়ে চিৎকার করে উঠলেন মিস্টার জানা। কিন্তু তার কথার জবাব না দিয়ে ডুকরে কেঁদে উঠল সেই লোকটি। সিকিউরিটির লোকেরা অবাক, লোকটা কাঁদছে কেন? ওদের দেখে ভয় পেয়ে? কি হলো, কাঁদছো কেন? বলো কে তুমি, আর এই ঘরে ঢুকলে কিভাবে? লোকটি সেই কথার জবাব না দিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলে উঠল, কি সর্বনাশ করলে তোমরা? কি করলে? এটাকে সেই জায়গা থেকে বের করেছো কেন? কেন করেছো? মানে? মরবে, সব মরবে, সব মরবে তোমরা। লোকটি কথা বলতে বলতেই হাতের আড়াল থেকে বের করে আনলো একটা ছোট্ট ছুরি। সাথে সাথে সিকিউরিটি লোকেরা বন্দুক তাক করল সেই লোকটির দিকে। মিস্টার জানা চিৎকার করে উঠলেন, ও মাই গড! ছুরিটা ফেলে দাও, ফেলে দাও, ছুরিটা ফেলে দাও বলছি, নইলে ওরা গুলি করবে। তোমরা নিজেরাও জানো না কি সর্বনাশ তোমরা কালের গহ্বর থেকে টেনে বের করে এনেছো। আমার রক্ত পারবে না একে আর আটকাতে। তবু চেষ্টা করব। গুরুদেব, গুরুদেব ক্ষমা। কথাটা বলেই লোকটা চোখের পলকে সেই ধারালো ছুরিটা চালিয়ে দিল নিজের গলার নলি বরাবর। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত আতকে উঠে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো পরাশর বাবুর গলার ভেতর থেকে। কি সাংঘাতিক! লোকটা ছিটকে পড়ল সাদা মেঝেতে। টাইলস ভিজে যাচ্ছে লাল রক্তে। মিস্টার জানার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। চোখের সামনে এইভাবে একজনকে মরতে, কিন্তু আচমকাই তার চোখ আটকে গেল মেঝের উপরে। ওটা কি দেখছেন তিনি? লোকটার ঠোঁট নড়ছে খুব ধীরে ধীরে, যেন তিনি মন্ত্র পাঠ করছেন। তার গলা ফালা হয়ে যাওয়া অংশটা দিয়ে ফিনকির আকারে যে রক্ত বেরোচ্ছিল, আচমকা সেটা গড়িয়ে গড়িয়ে একটা বৃত্তাকার রেখার আকার ধারণ করেছে। সেই টেবিলটি ঘিরে যার উপর সেই মূর্তিটি বসানো ছিল। কিন্তু রক্তের ধারাটি বৃত্তের আকারে পূর্ণ হওয়ার আগেই আচমকা থেমে গেল সেই গতি। অসম্পূর্ণ রইল সেই বৃত্ত রচনা। মিস্টার জানা দেখলেন লোকটির কম্পমান ঠোঁট দুটি স্থির হয়ে গিয়েছে অচিরেই। স্থির খোলা চোখ জোড়া ছাদের দিকে নিবদ্ধ। সেই চোখ জোড়া এখনো তিনি বলতে পারছেন না। আচমকা হাততালি আর উল্লাস ধ্বনির শব্দ পেয়ে সিগারেটের শেষ অংশটুকু ছুঁড়ে ফেলে তিনি উইংসের পাশে এসে দাঁড়ালেন। সঞ্চালিকা ঘোষণা করছেন, ইতিহাস সাক্ষী রইল এই গৌরবময় মুহূর্তের। 10 কোটি টাকা দিয়ে এই পুতুলটি কিনে নিচ্ছেন দেশের সবচেয়ে বড় সফল ব্যবসায়ীদের একজন, মিস্টার অয়ম্য পত্রনবিশ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই অসাধারণ ডিলটি ক্র্যাক করবার জন্য প্লিজ পুট আ রাউন্ড অফ বিগ অ্যাপ্লজ ফর মিস্টার পত্রনবিশ। মিস্টার জানা আড়াল থেকে দেখলেন একজন বছর 35-এর সুঠাম সুদর্শন সুপুরুষ এগিয়ে আসছেন মঞ্চের দিকে। মিস্টার জানা এনাকে চেনে, আগেও দেখা হয়েছে অনেকবার। হাসি খুশি এই তরুণ ব্যবসায়ী বাবার আকস্মিক মৃত্যুর পর
খুব অল্প বয়সেই ব্যবসার হাল ধরেন। অনেক ভেবেছিল পৈতৃক ব্যবসা সম্পত্তির ভার সামলাতে না পেরে এই তরুণ তুর্কি সবকিছু হয়তো ডুবিয়ে ছাড়বে, কিন্তু অল্প বয়সেই নিজের পরিশ্রম আর মেধা দিয়ে বাবার ব্যবসাকে উন্নতির শিখরে তুলে নিয়ে গিয়েছেন। ইনি পুতুলটা কিনলেন শেষ পর্যন্ত। মনে মনে কথাটা উচ্চারণ করে আর দাঁড়ালেন না জায়গাতে। ভালো লাগছে না আর। কেন জানি না তার মন বারবার বলছে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখনই পলাশের কানের পাশে ফিসফিসে সুরে কেউ একজন বলে উঠল, ওঠো ওঠো। সঙ্গে সঙ্গে নিজের বিছানায় ধড়পড় করে উঠে বসল পলাশ। অন্ধকার ঘর, ঘড়িতে রাত্রি 2:15। সারা শরীর ঘামে ভিজে সব সব করছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাত বাড়িয়ে জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে নিল সে। দুঃস্বপ্ন আবার? এই নিয়ে 5 দিন হলো সেই একই দুঃস্বপ্ন বারবার দেখছে সে। সেই সঙ্গে অদ্ভুত সেই ফিস ফিসে স্বর। কি হতে চলেছে আবার? জানলার বাইরের দিকে তাকালো পলাশ। দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে মেঘ ডাকছে। ঝড় উঠবে বোধহয়, নাকি ইতিমধ্যেই উঠে গিয়েছে। ঘড়িতে সময় 4:55। সদ্য ভোরের আলো ফুটবে ফুটবে করছে। পুরোপুরি গরম এখনো পড়েনি শহরে, তাই ভোরের দিকে খানিকটা শীতল আমেজ থাকে। ডান দিকে রান্নাঘরের আলো জ্বলছে, আর সেখান থেকে ভেসে আসছে খুটখাট শব্দ। পলাশ একটা রেকিং চেয়ারের উপর পা তুলে বাবু হয়ে বসে দোল খাচ্ছে। চোখের দৃষ্টি ছাদের দিকে নিবদ্ধ। কিছু একটা গভীরভাবে ভেবে চলেছে সে। ঠিক এমন সময় রান্নাঘর থেকে একটা পরিচিত কণ্ঠের হাঁক পেয়ে ভাবনাটা ছিন্ন হলো পলাশের। বিস্কুট খাবি? না, এখন ভালো লাগছে না। সোজা হয়ে বসতে বসতে দেখল রান্নাঘর থেকে বেরিয়ে আসছে রণজয়। হাতে একটা ট্রে, তার উপর 2টো কফি মাগ। কফি মাগের দিকে তাকিয়ে একটা ছদ্ম বিরক্তি ফুটিয়ে পলাশ বলে উঠল, শেলফ থেকে আবার নতুন কাপ নামিয়েছিস? তোকে না কতবার বারণ করেছি। রণজয় প্রায় পলাশের কথাটাকে ইগনোর করে তার দিকে একটা কাপ বাড়িয়ে উল্টো দিকের সোফায় বসল। তারপর কফিতে লম্বা একটা চুমুক দিয়ে কাপটা টেবিলের উপর নামিয়ে রাখল। এবার বল, কি হয়েছে? কিছু দেখেছিস? একটু আগেও দুশ্চিন্তার যে মেঘটা কেটে যাচ্ছিল সেটা একটু একটু করে আবার জাঁকিয়ে বসছে পলাশের মনে। রণজয়ের আজ নাইট ডিউটি ছিল, 4টে নাগাদ ছুটি হয় তার। সেটা জেনেই পলাশ রণজয়কে ফোন করে ডেকেছে। সেই 2:15 থেকে জেগে রয়েছে সে। কদিন থেকেই এই হচ্ছে। বিশ্রী দুঃস্বপ্নটা দেখলেই ঘুমোতে পারে না সে। দেখেছি তো অনেক কিছুই, কিন্তু তল খুঁজে পাচ্ছি না কিছুরই। গত কয়েকদিন ধরে এই চলছে, একই জিনিস বারবার বারবার রোজ রাতে। কি মনে হয় কিছু ঘটতে চলেছে? অবশ্যই, না ঘটতে চললে এই জিনিসগুলো দেখতামই না। খুব বড় কিছু, আর সেটাও খুবই তাড়াতাড়ি। কি দেখেছিস তুই? বিক্ষিপ্ত কিছু দৃশ্য। একটা কলসি, অনেক বড় মাপের, খানিকটা ওই মাটির জ্বালার মতো, লাল শালু দিয়ে মুখটা বাঁধা। কলসি সারা গায়ে ঘি চপচপ করছে। তারপরই সেটা বদলে যাচ্ছে 3টে পুতুলে। তারপরই একটা যুদ্ধ, রাজারাজরাদের আমলের। অনেক মানুষ মরে যাচ্ছে। একটা লোক যার মুখ দেখা যাচ্ছে না, সে বসে রয়েছে একটা অন্ধকার ঘরে। তার কোলে সেই 3টে পুতুল, একটা রক্তে ভেজা দেহ, মুখটা বোঝা যাচ্ছে না, উরুর কাছটা ভাঙা, একটা উপড়ানো নখ, মাছি ভনভন করছে তার উপর। তারপরই একটা ডিগিং সাইট, অনেক লোক লস্কর। তারপরে এই লোকেরা
লোকেরা নিজেদের গলা কেটে নিজেদের জীবন দিয়ে দিচ্ছে। অনেকগুলো মুখ, আমি আমি কাউকে চিনি না। হে ঈশ্বর, কি হচ্ছে এসব আমার সাথে? হ্যাঁ, সমস্যাটা হলো প্রত্যেকবার স্বপ্ন বা ভিশন যাই বলিস না কেন, তাতে কিছু একটা ইঙ্গিত থাকে, হয় লোকেশনের নয় মানুষের। তাতে করে একটা সূত্র পাওয়া যায়, কিন্তু এবারে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আর কিছু না পাওয়া গেলে যদি খারাপ কিছু হয়, যেটা কিনা হবেই, সেটা আমরা আটকাবো কি করে? মন্ত্রে কাজ দেয়নি? না না না, কোনো কাজ দেয়নি। রণ একটা বড় কিছু, অনেক বড় কিছু, অনেক পুরনো কিছু, যেটার দল আমার শক্তিও নির্ধারণ করতে পারছে না। বেশ, আমি একবার ট্রাই করি, যদি কিছু হয়। কথাটা বলতে বলতেই পলাশের সামনে হাঁটু মুড়ে বসল সে। তারপর ডান হাতের জামার হাতাটা টেনে গোটালো। একটা রুদ্রাক্ষের মালা ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত জড়ানো। পলাশেরও তাই। পলাশ চেয়ারে বসে থাকা অবস্থাতেই নিজের শরীরটাকে এলিয়ে দিল। রণজয় নিজের দুই হাত দিয়ে পলাশের কপালের দুই দিক চেপে ধরল। তারপর দুজনেই চোখ বন্ধ করে মস্তিষ্কের অতলে ডুব দিল। রণজয়ের ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে আসছে বিড়বিড়ে অস্ফুট মন্ত্রোচ্চারণ। আচমকা রণজয়ের হাতে পেঁচিয়ে রাখা রুদ্রাক্ষের মালার ফাঁক গুলে ধীরে ধীরে একটা নীল আলো নির্গত হতে থাকল। ঠিক তখনই ঘরের সবকটা আলো দপদপ করে উঠল ভয়ঙ্করভাবে। শুধু তাই নয়, ঘরের সবকটা জিনিস থরথর করে কেমন যেন কাঁপতে লাগলো। ওদিকে মন্ত্রের সঙ্গে সঙ্গে সবুজ আলোর তীব্রতা যত বাড়তে লাগলো, ঠিক ততই ভয়ঙ্কর হয়ে উঠল ঘরের পরিবেশ। আর ঠিক তারপরেই একটা সবুজ আলোর বিস্ফোরণ, আর সাথে সাথে একটা প্রচণ্ড হ্যাঁচকা টানে। প্রায় শূন্যে উড়ে দেওয়ালে ধাক্কা খেল রণজয়ের শরীরটা। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সে। চশমাটা গেছে, কাঁধেও চোট লেগেছে ভালোই। প্রায় আঁতকে উঠল পলাশ। ছুটে এলো রণজয়ের কাছে। কপালে ঠোকা লেগে কপালের ডান দিকটা ফুলে উঠেছে ইতিমধ্যেই। এই, তুই তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি কিছু দেখতে পেলাম না রে পলাশ, নাথিং। বুঝতে পারছি না জিনিসটা কি, কিন্তু যাই হয়ে যাক, জিনিসটা আমায় আটকাচ্ছে, লুকোচ্ছে আমার কাছ থেকে, আড়াল করে রেখেছে নিজেকে আমাদের কাছ থেকে। আর এটা ভালো লক্ষণ নয়। স্যার, নিউটাউনের সুবিশাল অফিসের সুসজ্জিত রুমে বসে একটা দরকারি ফাইলে খুব মনোযোগ সহকারে নজর বোলাচ্ছিলেন অয়ম্বপত্র নবিশ। সুঠাম সুদর্শন মার্জিত বছর 35-এর অয়ম্বকে এই মুহূর্তে দেশের বিখ্যাত বিজনেস টাইকুনদের মধ্যে একজন ধরা হয়। বাঙালিদের দ্বারা ব্যবসা হবে না এই প্রচলিত ধারণাকে ভেঙে গুঁড়ো করেছিলেন সেই অয়ম্বর বাবা মিস্টার সাক্ষ্য সিংহ পত্রনবিশ। তার আকস্মিক মৃত্যুর পরে ছেলে হিসাবে এই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অয়ম্ব, এবং বলা যায় খুব নিপুণ হাতেই তিনি এই বিরাট ব্যবসায়িক সাম্রাজ্যকে সামলাচ্ছেন। তবে সকলে তাকে যতটা না সমীহ করে, তার থেকেও বেশি তাকে ভালোবাসে আর সম্মান করে, সেটা তার ব্যবহারের জন্য। এত বড় সম্পত্তির মালিক হয়েও অয়ম্ব এত মিষ্টিভাষী মাটির কাছাকাছি থাকা মানুষ যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না। অয়ম্ব তাকালেন পাশে দাঁড়িয়ে থাকা পিএ অপরেশ বাবুর উদ্দেশ্যে। প্রবীণ অপরেশ বাবু তার বাবার আমল থেকে কাজ করেন। স্যার, রিসেপশন থেকে জানালো ইন্দ্রাণী ম্যাডাম এসেছেন। ওনাকে কি ওয়েট করতে বলবো? এটা তো ওরও অফিস, ও আবার রিসেপশনে ওয়েট করছে কেন? উফ, কি জ্বালা। তারপর হাতের দরকারি ফাইলটা সরিয়ে তিনি বলে উঠলেন, আপনি ওকে ভেতরে পাঠিয়ে দিন। অপরেশ বাবু দ্রুত রুমের বাইরে বেরিয়ে যেতেই নিজের চেয়ারে টান টান হয়ে বসলেন অয়ম্ব। চশমাটা ঠিক করে এক পাশে রাখা,
জলের গ্লাস থেকে চুমুক দিয়ে একটু জল খেলেন তিনি, যেন আসন্ন কিছুর জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। ঠিক এমন সময় দরজায় ক্যাঁচ করে একটা শব্দ হতেই অয়ম্ব মুখ তুলে দেখলেন দরজা দিয়ে এক সুন্দরী তন্নি ঘরে প্রবেশ করছে। বয়স ওই 27 কি 28 হবে, অবিবাহিতা, পরনে একদম সাধারণ সাজ, হালকা প্রসাধন, একটা হালকা রঙের জামদানি, মাথার উপর তুলে রাখা একটা রোদ চশমা, কাঁধে ঝুলতে থাকা একটা ব্যাগ। নাম ইন্দ্রাণী পত্রনবীশ, পেশায় কলেজের অধ্যাপিকা, সম্পর্কে অয়ম্বর বোন, তবে বইমাত্রেও। ডেকেছিলে? আয় বস ওখানে। ইন্দ্রাণী দাঁড়িয়ে রইল। না ঠিক আছে, তুমি বলো। আহা, এরকম করছিস কেন? বসতে বললাম তো, বস। অয়ম্বর জোরাজুরিতে ইন্দ্রাণী টেবিলের উল্টো দিকে তার মুখোমুখি বসল। তোদের কি একবারও মনে হয় না যে তোদের এক দাদা আছে, তার সঙ্গে যোগাযোগ রাখি? কি নেই আমার বলতো, কি নেই? যা চাস তাই দিতে পারি, কিন্তু তোরা তো নিবি না। তুই আমায় এইভাবে ছেঁটে ফেলতে চাইছিস জীবন থেকে, যেন আমি তোর কেউই নই। ইন্দ্রাণী তাকালো তার মুখের দিকে, তারপর শীতল স্বরে বলল, তুমি আমাদের কেউ নও, না তুমি না তোমার বাবা। সারা জীবন দ্বিতীয় স্ত্রীর পরিচয় গোপন করে শেষ বয়সে সম্পত্তিকে 2 ভাগে ভাগ করে উনি কি প্রমাণ করতে চাইলেন? উনি আমাদের ভালোবাসেন সত্যি? শোনো, এই সম্পত্তির কোনো প্রয়োজন আমার নেই। আমি তো বলেছি কাগজ রেডি করো, আমি এক্ষুনি সব তোমার নামে ফেরত দিয়ে দিচ্ছি। আমার এসব আত্মীয়তার দরকার নেই, আর এই সম্পত্তিরও। আমি জানি বাবা যা করেছে তা অন্যায়, কিন্তু আমার দোষটা কোথায় এখানে? আমি তো কিছুই জানতাম না। তাছাড়া মানুষটা তো আর বেঁচে নেই, যে নেই তার প্রতি রাগ পুষে কি লাভ? তো যা হয়েছে তা ভুলে গিয়ে চল না, 2 ভাই বোন মিলে একসঙ্গে থাকি। সেটা সম্ভবত এখনই পসিবল নয়। এত সহজে সবটা ভোলা যায় না, সময় লাগবে। তারপরেও আমরা তোমার কাছে ঋণী। আমাদের বন্ধকি বাড়িটাকে তুমি ছাড়িয়ে দিয়েছো ব্যাংকের কাছ থেকে। এছাড়াও মায়ের চিকিৎসার খরচও তুমিই ওঠাচ্ছ। তারপরেও ঠিক বলেছিস, সময় লাগবে নিজের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে। তুমি নিশ্চয়ই এই কথাগুলো বলবার জন্য আমাকে এখানে ডেকে পাঠাওনি। একদমই না। তারপর ইন্দ্রাণীর কাছে উঠে এসে মাথায় হাত রেখে বলল, হ্যাপি বার্থডে, জন্মদিনে শুভেচ্ছা নিস, খুব ভালো থাকিস। চমকে উঠল ইন্দ্রাণী। আজকে যে তার জন্মদিন সে তো নিজেই ভুলে গিয়েছিল, এই লোক সেটা মনে রেখেছে। ইন্দ্রাণী অয়ম্বকে প্রণাম করল। অয়ম্বর মুখে মুচকি হাসি। তোর জন্য একটা গিফট আছে। ইন্দ্রাণী কিছু বলতে যাবে তার আগেই অয়ম্ব বাধা দিয়ে বলে উঠল, আমি জানি তোর টাকা পয়সা গাড়ি বাড়ি গয়নাতে আপত্তি আছে, বাট আই হ্যাভ সামথিং স্পেশাল ফর ইউ, আ ভেরি রেয়ার অ্যান্ড প্রিশিয়াস অবজেক্ট অফ আর্থ। কথাটা বলেই পাশের একটা সুরক্ষিত লকার খুলে কিছু একটা বের করছে। আমি জানি তোরা ছুটকির হিস্টোরিক্যাল জিনিস কালেক্ট করবার শখ রয়েছে, তাই তোর জন্য একটা স্পেশাল গিফট। সাথে সাথে বনের দিকে ফিরল অয়ম্ব। হাতে লাল শালুতে যত্ন করে ধরা কালো রঙের একটা অদ্ভুত মাটির পুতুল। চোখে মুখে একটা হাসি ফুটিয়ে বলে উঠল, এই যে সেই জিনিসটা, দ্য ডাল অফ আধিনী। দুদিনের ভ্যাপসা গরম কাটিয়ে আজ সন্ধ্যের পর তুমুল বৃষ্টি নেমেছে, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া। পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে বোধহয় আরও ঘন্টা 2 এইভাবে চলবে। গরমের হাত থেকে একটু সুরাহা, তবে বরানগরের এই দিকটায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়। পুরনো দিনের একটা ঘর, বড় বড় খড়খড়ি দেওয়া জানলা, উঁচু ছাদ, মোজাইক দেওয়া মেঝে। ঘরের আসবাবপত্র দামি হলেও খানিকটা পুরনো দিনের। ঘরের মধ্যে এই মুহূর্তে হ্যারিকেনের আলো জ্বলছে। এক পলক দেখলে মনে হবে লোডশেডিং, কিন্তু না, শুধুমাত্র এই ঘরটিতেই
হারিকেন জ্বলছে, বাকি সমস্ত জায়গায় বৈদ্যুতিক আলো জ্বলছে। হারিকেনের মৃদু আলোয় দেখা গেল ঘরের মধ্যে এই মুহূর্তে একজন বছর 18 মেয়ে আর এক মহিলা বসে রয়েছেন চুপ করে। দুজনের মুখ ভয়ে কেমন সাদা হয়ে রয়েছে। এমন সময় বৃষ্টির শব্দকে ছাপিয়ে আচমকা ঢং করে 11:30 ঘন্টা বেজে উঠতেই দুজন মহিলাই চমকে উঠলেন ভয়ঙ্কর ভাবে। আলো জ্বালাবে না মা? হ্যাঁ, জ্বালাবো তো। তোর বাপি আগে খেয়ে নিক, খেয়ে ঘরে ঢুকে যাক, তারপর। তোর বাপি রাতের বেলা আলো জ্বাললেই কেমন একটা করতে থাকে, দেখিস না? আমরা তো ফ্ল্যাটেই ভালো ছিলাম মা, কেন এলাম এই বড়নগরের বাড়িতে? সেই সন্ধ্যা থেকে এইভাবে এই ঘরে বসে রয়েছে চুপ করে, গত কয়েকদিন ধরে এই হচ্ছে। মহিলাটি চুপ করে রইল। হ্যাঁ, আমার ভালো লাগছে না মা। বাপি সারাদিন ওই ঘরের মধ্যে ঢুকে বসে থাকে, কি করে বুঝি না। অন্যদিন তবুও বের হয়, কিন্তু আজ সারাদিন ঘরের বাইরে বেরোয়ও নি, দুপুরে খাবারও খায়নি। আমি দরজায় কান পেতে শুনেছি ঘরের ভিতর থেকে মাঝে মাঝে গোঙানির আওয়াজ ভেসে আসছিল। শুধু কি তাই, আমি বাপিকে বিড়বিড় করে কি সব বলতেও শুনেছি। আমার ভয় করছে মা, বাপি পাগল হয়ে যায়নি তো? মহিলাটির কানে মেয়ের কথা ঢুকছে না। তার নিজের মধ্যেই প্রশ্নের উথাল পাথাল সমুদ্র আর এক দম বন্ধ করা আতঙ্ক। ঝিমলি মনে করছে তার বাপির মাথা খারাপ হয়েছে, কিন্তু সে যে অন্য কিছু বুঝতে পেরেছে। এই ঘরে আসা থেকে সে অন্য কিছুর উপস্থিতি টের পাচ্ছে। বাতাস ভারী করে রাখা কিছু, সবসময় একটা বিশ্রী দুর্গন্ধ যেন দম বন্ধ করে দিতে চাইছে। ঝিমলির বাবার ঘরের কাছে গেলে সেই গন্ধ আরো বেড়ে যাচ্ছে। শুধু কি তাই, ঝিমলির বাবা কেমন বদলে গিয়েছে না এই কদিনে। আজকাল লোকটার দিকে তাকালেও বুকটা ছ্যাঁত করে ওঠে। দিনের বেলা তবুও একটু কম ভয় লাগে, কিন্তু রাত যতই বাড়তে থাকে তত যেন ভয়ঙ্কর হয়ে ওঠে লোকটা। এই তো কালকেই আলো জ্বালানো নিয়ে সে কি ভয়ঙ্কর আচরণ করছিল লোকটা। তার নাকি আলো সহ্য হচ্ছে না, অন্ধকারই ভালো। ভয়ে আজ তারা আর আলো জ্বালায়নি। না, এই জিনিস ডাক্তার সারাতে পারবে না। মেজ বৌদির কোন দূর সম্পর্কের নাকি একটা আত্মীয় আছে যে ঝাড়ফুঁক করে, তাকে নিয়ে কাল মেজ বৌদি আসবে। লক্ষণ ভালো না দেখলে কালকেই মেজদার ওখানে গিয়ে উঠবে সে, কিন্তু এই ঘরে আর না। কোনো রকমে আজকের রাতটা পার হোক। মহিলাটি হারিকেন নিয়ে উঠে দাঁড়ালেন, তারপর মেয়েটির দিকে তাকিয়ে খানিকটা ভয় পাওয়া স্বরে বলে উঠলেন, তোর বাবাকে খেতে দেব, আয়। পলকেই মেয়েটির মুখ বরফের মতো সাদা হয়ে উঠল। কাল রাতে একেবারে নিভু নিভু হারিকেনের আলোয় ডাইনিং টেবিলের শেষ মাথায় সে একটা লোককে 2 হাতে করে ভাত চটকে চটকে মুখের ভেতর ঠুসতে দেখেছে। ওই লোকটা কি তার বাবা? কই, বাবা চিত্রকোণটা যাওয়ার আগে এরকম ছিল না তো। মা ভয় পাবে বলে ঝিমলি মাকে একটা কথা বলেনি। ইদানিং সে আর তার মা একসাথে ঘুমোচ্ছে। কাল মাঝরাতে হঠাৎ করেই ঝিমলির ঘুম ভেঙে যায়, সম্ভবত কোনো দুঃস্বপ্ন দেখে। প্রচন্ড আতঙ্কে আর ঘামে ভিজে বিছানায় ধড়ফড় করে উঠে বসতেই একটা চেনা শব্দ তার কানে এসে লাগে। ঘর অন্ধকার, পরিষ্কার করে কিছু দেখা যায় না, কিন্তু তারপরেও শব্দের উৎস লক্ষ্য করে দরজার দিকে চোখ ফেরাতেই ঝিমলি টের পায় শীতল আতঙ্কের একটা চোরা স্রোত তার মেরুদণ্ড দিয়ে ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে।
রাস্তার মিউনিসিপ্যালিটির নিয়ন আলোর কিছুটা জানলা গলে তার ঘরের মধ্যে এসে পড়ছে। সেই আলোয় দেখা যাচ্ছে ঘরের দরজাটা হাট করে খোলা, আর দরজার কাছে একটা লোক হামাগুড়ি দিয়ে বসে রয়েছে, ঘাড় একপাশে হেলানো, চোখগুলো বড় বড়, খোলা মুখের এক পাশ থেকে লালা গড়িয়ে পড়ছে। তার গলার ভেতর থেকে কিছু চাপা কথা ঘড় ঘড় শব্দে বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক গলে। অন্ধকারেও বাপিকে চিনতে অসুবিধা হয়নি তার। কয়েক মুহূর্ত ওইভাবেই থাকার পরে আবছা আলো এসে দেখল বাপি আবার হামাগুড়ি দিতে দিতে অন্ধকারে মিশে গেল। এখন দৃশ্যটার কথা ভাবলে হাত পা ঠান্ডা হয়ে আসছে। দরজা খুলে মায়ের পিছু পিছু সে বারান্দায় এসে দাঁড়ালো। পুরনো দিনের বাড়ি, তাদের রুমের উল্টো দিকে রান্নাঘর আর বাথরুম, মাঝখানে তাদের ডাইনিং কাম ড্রয়িং রুম, আর ঠিক বাথরুমের পাশে বাপির রুম। রুমটা এখন বাপির এক্সপিডিশনের জিনিস রাখার কাজেই ব্যবহার হয়। বাপি যেখানে যায় সেখান থেকে একটা করে জিনিস আনে। আচমকা কাছাকাছি একটা বিড়াল ভয়ঙ্কর স্বরে কেঁদে উঠতেই চমকে উঠল ঝিমলি। হ্যারিকেনের আলোটা একটু নামিয়ে তারা দুজন এগিয়ে যাচ্ছে ওই বন্ধ ঘরের দিকে। সেই পচা গন্ধটা আজকে যেন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। ঝিমলির মা দরজার কাছে মুখ এনে মৃদু স্বরে বলে উঠলেন, কি গো, খাবে না? ভাত করেছি, খাবে খাবে, এসো। গলা শুনেই বোঝা যাচ্ছে তিনি ভয় পাচ্ছেন। না, কোনো শব্দ নেই। ঝিমলির মা একবার তার মেয়ের মুখের দিকে তাকালেন। অন্যদিন হু হা কিছু একটা ভেসে আসে, আজ একদম নিশ্চুপ সবকিছু। ঝিমলির মা আবার ডেকে উঠলেন, কই গো, খাবে? কথাটা শেষ হলো না, তার আগেই তিনি থেমে গেলেন। দরজায় টোকা দিতে গিয়ে দেখলেন দরজাটা একটা বিশ্রী ক্যাঁচ শব্দ করে খুলে গেল। আর খুলে যেতেই সেই পচা গন্ধটা আরো তীব্র হয়ে তাদের নাকে ধাক্কা মারল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কোনো শব্দ আসছে না ঘরের ভিতর থেকে। বাপি ঠিক আছে তো? সারাদিন লোকটা ঘরের বাইরে বেরোয়নি। কই গো, কোথায় আছো? ঝিমলি আর তার মা হারিকেনের বাতিটা বাড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন, কিন্তু না, ঘরের ভেতরে তো কোনো চিহ্ন নেই লোকটার। ঘরের ভেতরে তাকের উপরে থরে থরে বিভিন্ন জিনিস সাজানো রয়েছে, বাপির এক্সপিডিশনের জিনিস। প্রত্যেকটা জিনিস ঝিমলির মুখস্থ, কোথা থেকে এনেছে, কবে এনেছে, সবকিছু। ঠিক এমন সময় হারিকেনের হলুদ আলোয় তার নজরে পড়ল ঘরের মাঝের একটা তাকের উপর। মায়ের হাত থেকে হারিকেন নিয়ে সে এগিয়ে গেল সেই দিকে। একটা কালো রঙের পুতুল, অদ্ভুত দেখতে। এই ধরনের পুতুলও আগে দেখেছে কিনা সন্দেহ। তার মানে এটাই এবারে চিত্রকোণ্ডার এক্সপিডিশন থেকে এনেছে বাপি। কিন্তু জিনিসটা ঠিক কি? কথাটা বলতে বলতেই যেন জিনিসটার দিকে হাত বাড়ালো ঝিমলি। অমনি দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। আটকে উঠল মেয়ে ও মা। আর ঠিক তখনই ঝিমলির মাথার উপরে কি যেন পড়ল। ঝিমলি হাত দিয়ে হারিকেনের আলোয় দেখল চটচটে একটা জিনিস, লালার মতো, নাকি নাকি লালাই। কথাটা ভাবতে ভাবতেই যেই উপরের দিকে তাকালো, মুহূর্তের জন্য পেটের ভিতরটা ফাঁকা হয়ে গেল।
একটা শরীর ঝুলছে সিলিং বরাবর, ঠিক মাকড়সার মতো। হাত পাগুলো অস্বাভাবিক লম্বা, বড় বড় লাল চোখ, যার কোল থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। জিনিসটার মুখটা হাঁ হয়ে আছে ভয়ঙ্কর ভাবে, ঠিক সাপ যখন কোনো বড় জিনিস গিলে খায় তখন যেরকম চোয়াল ফাঁক হয়ে যায়, ঠিক তেমন। আর সেই মুখ থেকেই লালা গড়িয়ে পড়ছে ওদের মাথায়। যেমনি উপরের দিকে তাকিয়ে চিৎকার করবার সময়টুকু পেল না, তার আগেই জিনিসটা উপর থেকে লাফিয়ে পড়েছে ওদের গায়ে। হারিকেনটা ছিটকে পড়তেই গোটা ঘরটা ঢেকে গেল ঘুটঘুটে অন্ধকারে। কিন্তু অন্ধকার হওয়ার আগেই জেমলি তার বাবাকে চিনতে পেরেছে। হ্যাঁ, মিস্টার সাত্তকী লাহা। আর ঠিক তখনই নিজের ঘরের বিছানার উপর পলাশের দেহটা ভয়ঙ্কর ভাবে ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। ভয়ঙ্কর ভাবে। সে কাঁপুনি কিছুতেই থামছে না, যেন কোনো মৃগী রুগী সে। শুধু তাই নয়, ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো কালো ফ্যানার মতো কিছু একটা। মাথার ভিতরে তীব্র যন্ত্রণা, আর গলার ভেতর থেকে একটা প্রচন্ড চিৎকার। ঠিক সেই মুহূর্তেই এক জায়গা থেকে আরো অনেকটা দূরে চিত্রকোণ্ডার এক্সপিডিশন সাইটের সবকটি আলো ভয়ঙ্কর দপদপ করেই স্থির হয়ে গেল। কেউ খেয়াল করল না সেই গোলাকৃতি ঘরের মেঝেতে পড়ে থাকা গুঁড়োর অনেকটা অংশ বাতাসে ঘূর্ণির মতো ভাসতে ভাসতে হাওয়ায় মিলিয়ে গেল। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত এবং অঙ্কুর বর রচিত আজকের গল্প কালকুম্ভ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে এবং বিশেষ কিছু চরিত্রে আমি কৌশিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল ভাদুরী, মলয়, শুভদীপ্ত, বুবাই সাহা, অভিষেক, শুদ্ধসত্য ঘোষ, কুন্তল, প্রীতম, হ্যাপি, আকাশ, বর্ণিশা, আসঞ্জন, সৌরভ রায়, অর্পিতা, পিয়ালি, বর্ষা, মৌটুসী ও সৌরভ সাহা। কভার ডিজাইনে দীপক অধিকারী, আবহ শ্যাডো। পরিচালনায় টিম বিভা ক্যাফে। পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সাথে এবং আপনাদের মূল্যবান মতামত পাঠাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।